শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়াছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাধ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমোয় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুজি, আধার ঘুজির বুকে ঘুমোয় এবার, কোনো দিন জাগিবে না আর। নির্জনতার কবি, তিমির হননের কবি, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মহাপৃথিবী কাব্যগ্রন্থের এক কালজয়ী কবিতা ৮ বছর আগের একদিন। কবিতাটির চরণ থেকে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের অতিপ্রাকৃত উপন্যাস যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ। পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আমরা উল্লেখিত উপন্যাসটির প্রথম পর্ব ইতিমধ্যে প্রকাশ করেছি। আজ শুরু করছি উপন্যাসটির দ্বিতীয় তথা শেষ পর্ব। চুকচুক করে শব্দ হচ্ছে, তাকিয়ে দেখি হামাগুড়ি দিয়ে রুবা চেয়ারের কাছে পৌঁছে গেছে, গ্লাসের পানি খাচ্ছে। মানুষের মতো না, কুকুরের মতো। জিভ পানিতে ডুবিয়ে টেনে টেনে নিচ্ছে। কুচকুচে কালো একটা জিভ, অনেকখানি লম্বা। হচ্ছেটা কি? তার গায়ে কাপড়ও নেই। সে কাপড় খুলল কখন? আমি তাকিয়ে আছি। রুবা পানি খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলল, গরম গরম। আমি ঘর ছেড়ে বাইরে চলে এলাম বারান্দায়। আমার গরম লাগছে। বারান্দায় খানিকক্ষণ বসা যাক। সামথিং ইজ রং, সামথিং ইজ ভেরি ভেরি রং। ঘরের ভেতরের তুলনায় বাইরে অস্বাভাবিক ঠান্ডা। উত্তরের বারান্দা ঠান্ডা হবেই। হিমালয় থেকে ঠান্ডা বাতাস মনে হয় ছাড়তে শুরু করেছে। বারান্দায় দুটো প্লাস্টিকের ফোল্ডিং চেয়ার রুবা গুলশান ১ নম্বর মার্কেট থেকে কিনে এনেছিল। হলুদ ফ্রেমের ভেতর সবুজ প্লাস্টিকের ফিতার বুননের চেয়ার, সুন্দর। চেয়ার দুটো কেনার পর সে ব্যস্ত হয়ে পড়ল মানানসই টেবিলের জন্য। কোনো টেবিলই তার পছন্দ হয় না। সুন্দর চেয়ার দুটির সঙ্গে নাকি কোনো টেবিলই মিশ খায় না। শেষটায় সে খবর দিয়ে আনলো তার এক মামাতো ভাই মাজহারকে, আর্ট কলেজের ছাত্র। সে নাকি ডিজাইন করবে, এই ডিজাইনের মতো টেবিল হবে। মাজহারের কোনো ডিজাইনই রুবার পছন্দ হয় না। যেটা পছন্দ হলো সেই টেবিল এই মুহূর্তে আমার সামনে। বদখত একটা জিনিস। আমি অবশ্য রুবাকে বলেছি ভালো। তেমন উচ্ছ্বাস দেখায়নি। উচ্ছ্বাস আমি কখনোই দেখাই না। বারান্দাটা রুবা আমাদের দুজনের জন্য সাজিয়েছে। বারান্দায় আমরা বসবো, চা খাবো। অন্য কেউ এখানে আসতে পারবে না। এ বাড়ির এই অংশটিতে কারোরই প্রবেশাধিকার থাকবে না। এখানে আসতেও হবে খালি পায়ে। এখন অবশ্য আমি খালি পায়ে আছি। পায়ে ঠান্ডা লাগছে। টেবিলের উপর পা তুলে দিলাম। এখন মজা হয় রুবা যদি ট্রেতে করে ২ কাপ চা নিয়ে এসে উপস্থিত হয় এবং বলে, নাও চা নাও। কিভাবে বসেছ? পা নামিয়ে ভদ্র হয়ে বসো। এখানে যে কাণ্ড কারখানা ঘটছে তা কি কাউকে বলা যায়? বললে কি কেউ বিশ্বাস করবে? আমি যদি আমাদের অফিসের নুরুজ্জামান সাহেবকে ঘটনাটা বলি, তিনি কি ভাববেন? বা আমি যদি এখনই ওনাকে টেলিফোন করে বলি যে কিছুক্ষণ আগে আমি আমার স্ত্রীকে খুন করেছি, তাহলে উনি কি মনে করবেন? তার মুখের ভাব কিভাবে বদলাবে? চিন্তা করে হাসি পাচ্ছে। খানিকক্ষণ হাসলাম। নিজের মনেই হাসলাম। মনে মনে নুরুজ্জামান সাহেবের সঙ্গে টেলিফোনে কথা বলছি। উনার মুখের ভাব বদলাচ্ছে, কল্পনায় দেখতে পাচ্ছি, আর আমার হাসি পাচ্ছে। ব্র্যান্ডির প্রভাব। ব্র্যান্ডিটা বেশি খাওয়া হয়ে গেছে। এতটা খাওয়া ঠিক হয়নি। হ্যালো নুরুজ্জামান সাহেব। জি, জি। নুরুজ্জামান সাহেব বেশিরভাগ কথাই দুবার করে বলেন। আমাকে চিনতে পারছেন? কেন চিনব না? কেন চিনব না? আপনি জামান, জামান। ব্যাপারটা কি এত রাতে? খবর ভালো? জি, খবর ভালো। তবে কিছুক্ষণ আগে খুন করেছি। কি করেছেন? খুন, মার্ডার।
নুরুজ্জামান সাহেব ফোঁস ফোঁস জাতীয় শব্দ করছেন। বুঝলেন নুরুজ্জামান সাহেব, ও ঘুমাচ্ছিল। মুখের উপর বালিশ চেপে ধরেছি, 10 মিনিটেই রেজাল্ট আউট। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মরার পর সে আবার বেঁচে উঠেছে, ঘুর ঘুর করছে, পানি খাচ্ছে। ও পানি খাচ্ছে? পানি খাচ্ছে? মানুষের মতো খাচ্ছে না, কুকুরের মতো খাচ্ছে। জিভ পানিতে ভিজিয়ে চেটে চেটে নিচ্ছে। আসুন না, দেখে যাবেন। জি না, জি না। দেখলে মজা পাবেন রে ভাই। ওর গায়ে কোনো কাপড় নেই, দিগম্বর। অন্যর ন্যাংটো দেখার সৌভাগ্য তো সবার হয় না। তাছাড়া রুবা অসম্ভব রূপবতী। আমি হো হো করে হাসছি। এরকম একটা টেলিফোন কাউকে করতে পারলে হতো। তবে শুরুতে সবাই আমার কথা মন দিয়ে শুনলেও শেষটায় তারাও হেসে ফেলত। মৃত মানুষ হেঁটে বেড়ায় না, পানি খায় না, অতীতে কখনো খায়ও নি, বর্তমানও খাচ্ছে না, ভবিষ্যতেও খাবে না। আমার মাথায় কিছু হয়েছে, মাথায় রক্ত উঠে গেছে বা এই জাতীয় কিছু, এরকম এক গল্পও তো কোনো এক বিখ্যাত ডাক্তারকে নিয়ে প্রচলিত আছে। ডাক্তারটার নাম কি বিধানচন্দ্র না? তিনি তখন মেডিকেল কলেজের ছাত্র। পরীক্ষা এগিয়ে আসছে, রাত দিন পড়াশোনা করেন। সেই বিশেষ ঘটনার দিন গভীর রাত পর্যন্ত পড়লেন। রাত 2টার দিকে মনে হলো, ডেড বডি ডিসেকশন তো ভালো মতো শেখা হয়নি। মর্গে ডেড বডি আছে, একা একা গিয়ে কাটাকুটি করে দেখা যেতে পারে। যেই ভাবা সেই কাজ। নাইট গার্ডের কাছ থেকে চাবি নিয়ে মর্গে ঢুকলেন। একটা ডেড বডির টেবিলে শোয়ানো। তিনি ঢোকামাত্র ডেড বডি উঠে বসল। অন্য যে কেউ হলে ফিট হয়ে দড়াম করে মেঝেতে পড়ে যেত, কিংবা দুর্বল হার্টের হলে হার্ট ফেল করেই মরে যেত। বিধানচন্দ্রের বেলায় কিছুই হলো না। তিনি বুঝলেন ভেইন থেকে দূষিত রক্ত মাথায় ঢুকে গেছে বলে হ্যালুসিনেশন হচ্ছে। তিনি যে ভেইন মাথায় রক্ত দেয় সেটা বুড়ো আঙুলে চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে দেখা গেল ডেড বডি আগের জায়গাতেই আছে। তিনি কাটাকুটি শেষ করে হাত মুখ ধুয়ে আবার পড়তে বসলেন এবং যথারীতি পরীক্ষায় ফার্স্ট বা সেকেন্ড এই জাতীয় কিছু হয়ে সবাইকে স্তম্ভিত করে দিলেন। নিতান্তই অবিশ্বাস্য গল্প। বিখ্যাত মানুষদের নিয়ে গল্প বানাতে হয়, এটাও বানানো হয়েছে। প্রথম কথা, ভেইন দিয়ে দূষিত রক্ত মাথায় যায় না, ভেইন থেকে দূষিত রক্ত বের হয়ে আসে। দ্বিতীয়ত, মেডিকেল কলেজের মর্গে ডেড বডি ফেলে রাখবে, ছাত্ররা অফ টাইমে কাটাকুটি করবে, তাও অসম্ভব একটা ব্যাপার। ডেড বডি এত সস্তা না, কাটার জন্য ব্যাংক জোগাড় করতেও ঝামেলা হয়, আর এটা হলো মৃত মানুষ। কাজেই বোগাস, অল বোগাস। আমার ঘরে যা ঘটছে তাও অল বোগাস। আমার মাথা উত্তেজিত, এর বেশি কিছু না। ব্রেইনে অক্সিজেনের অভাব হচ্ছে, লোহিত রক্তকণিকা বেশি বেশি করে অক্সিজেন মস্তিষ্কে পৌঁছাতে পারছে না। বারান্দায় বসে থাকলে একটা সুবিধা হবে, ফ্রেশ বাতাস পাবো। ফ্রেশ বাতাস মানেই অক্সিজেন। ফুসফুস ভর্তি করে অক্সিজেন নিতে হবে, তাহলেই। শোবার ঘর থেকে খুটখুট শব্দ হচ্ছে, মানেটা কি? দড়াম করে আরেকটা শব্দ হলো। টেবিল ল্যাম্পটা কি মাটিতে পড়ে গেল? আমার কি উচিত ভেতরে ঢুকে দেখা, নাকি আমার উচিত বিশুদ্ধ বাতাসে আরও কিছুক্ষণ বসে থাকা? আমি উঠে দাঁড়ালাম। শোবার ঘরে খটখট শব্দ বাড়ছে। এখন মনে হচ্ছে হাতুড়ি দিয়ে কেউ মেঝেতে শব্দ করছে, খট 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 খট। আরও খানিকটা ব্র্যান্ডি গলায় ঢাললে কেমন হয়? ওয়ান মোর পেগ, ওয়ান ফর দ্য রোড। না, আর না, যথেষ্ট হয়েছে। এই নুইসেন্স বন্ধ করতে হবে, পরিকল্পনা মতো এগিয়ে যেতে হবে। ঝনঝন শব্দে কলিং বেল বেজে উঠল। আমি প্রায় লাফিয়ে উঠলাম। কে আসবে এই সময়ে? এখন আমার করণীয় কি? শোবার ঘরের দরজা কি বন্ধ করে দেব? এটা কি অস্বাভাবিক হবে না? কে হতে পারে? আমার শ্বশুরবাড়ি কেউ না তো? রিটায়ার করার পর আমার শ্বশুর সাহেবের হাতে তেমন কোনো কাজকর্ম নেই বলে যে কোনো তুচ্ছ ব্যাপারেও তাকে পাঠানো হয়। মেয়ের খোঁজ নেবার জন্য তাকে পাঠানো হয়নি তো? আবার ঝনঝন শব্দে কলিং বেল। এরপরেও দরজা না খুললে সন্দেহজনক ব্যাপার হবে। আমি দরজা খুলে ছোটখাটো একটা ধাক্কা খেলাম। রমনা থানার ওসি মকবুল সাহেব দাঁড়িয়ে আছেন। তার গায়ে পুলিশের পুরো ইউনিফর্ম, মুখ হাসি হাসি। মিজান সাহেব, খবর কি? আমাকে দেখে কি চমকে গেলেন নাকি? পাশ দিয়ে যাচ্ছিলাম, তারপর মনে হলো দেখে যাই আপনাকে। হঠাৎ করে টেলিফোন নামিয়ে রাখলেন, একটু চিন্তাও হচ্ছিল। আছেন কেমন? জি ভালো। ভাবি ফেরেননি এখনো? জি না। করছিলেন কি? বারান্দায় বসেছিলাম। ওসি সাহেব ঘরে ঢুকলেন। চারিদিকে তাকাতে তাকাতে বললেন, ভাবি বাসায় নেই। ভাবি থাকলে চা খেয়ে যেতাম। আমি চা বানিয়ে দিচ্ছি। না থাক থাক, কষ্ট করতে হবে না। বাহ, বাসাটা তো সুন্দর সাজিয়েছেন। চারিদিকে একেবারে ঝকঝক করছে। ময়লা জুতা নিয়ে ঢুকে তো লজ্জাই লাগছে।
আমার স্ত্রীর একটু সূচিবায়ুর মতো আছে। তাই নাকি? বলেন কি? আমার স্ত্রী তো সূচিবায়ু। ওসি সাহেব তার স্ত্রীর সাথে আমার স্ত্রীর মিল পেয়ে খুব আনন্দিত হলেন বলে মনে হলো। চা এক কাপ পেলে মন্দ হতো না বিধান সাহেব, বানাবেন নাকি? আমার মেজাজ বিগড়ে গেল। এই বেটাকে চা খাওয়ানো এখন অত্যন্ত বিপজ্জনক। রুবা তার ঘরে নড়াচড়া করছে, একটা মৃত মানুষ নড়াচড়া করছে, বলতেও অস্বস্তি। তবে ব্যাপারটা ঘটছে, কিভাবে ঘটছে আমি জানি না। তার চেয়েও বড় কথা, রুবা যদি ঘর থেকে বের হয়ে আসে তখন কি হবে? নগ্ন একটা মেয়ে হামাগুড়ি দিয়ে বের হলো। ওসি সাহেবের দিকে তাকিয়ে হাসলো। দৃশ্যটা কেমন হবে? ওসি সাহেব নির্ঘাত লাফিয়ে উঠবেন। পুলিশের লোকেরা সাধারণত ভীতু প্রকৃতির হয়, নিশ্চয় তিনি কে কে বলে চেঁচিয়ে উঠবেন। তখন আমাকে কি করতে হবে? আমি কি বলবো? বলবো এ আমার স্ত্রী, এর নাম রুবা, একে মেরে ফেলেছিলাম কিন্তু আবার বেঁচে উঠেছে। ওসি সাহেব সোফায় গা এলিয়ে বসতে বসতে বললেন, বাসায় কি আপনি একা? কি উত্তর দেব দ্রুত চিন্তা করতে হচ্ছে। আমি কি বলবো বাসায় কেউ নেই? ধরা যাক তাই বললাম। তারপর শোবার ঘর থেকে খুটখুট শব্দ হলো, তখন কি হবে? আমি ওসি সাহেবের প্রশ্নের জবাব না দিয়ে রান্নাঘরে ঢুকে চায়ের পানি চাপিয়ে দিলাম। চিনি ছাড়া চা নিয়ে দেব, বলবো চিনির কৌটা পাচ্ছি না। এতে লাভ হবে, এক চুমুক দিয়ে উঠে পড়তে হবে। এই ভদ্রলোককে দ্রুত ঘর থেকে বের করে দিতে হবে। তবে ওসি সাহেব আসায় একটা সুবিধাও হয়েছে। ভদ্রলোক দেখে গেছেন আমি বাসাতে আছি, স্বাভাবিকভাবে আছি। ভাই চা নিন। ঘরে চিনি আছে, কিন্তু চিনির কৌটাটা কোথায় জানি না। চিনি নিয়ে চিন্তা করবেন না, আমি চাই চিনি খাই না। ওসি সাহেব চায়ে চুমুক দিয়ে বললেন, চা তো ভালো বানিয়েছেন, গুড। মাঝে মাঝে আপনার বানানো চা এসে খেয়ে যেতে হবে। জি, আসবেন। ওসি সাহেব সিগারেট ধরালেন। মনে হয় তিনি বেশ কিছু সময় এখানে কাটাবেন। শোবার ঘরের দরজাটা কি এক ফাঁকে আটকে দেব? ওসি সাহেব বসেছেন শোবার ঘরের দরজার দিকে, পেছন দিয়ে। কাজেই আমি যদি দরজা বন্ধ করে দিই উনি বুঝতে পারবেন না। আমি শোবার ঘরের দরজার কাছে চলে এলাম। খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজা টেনে বন্ধ করলাম। এক ফাঁকে দেখলাম রুভা মেঝেতে পা ছড়িয়ে বসে আছে। সে আমাকে দেখে হাসলো। আমি ওসি সাহেবের সামনে চেয়ারে এসে বসেছি। ওসি সাহেব বললেন, কি এমন চুপচাপ কেন? বউ এক রাতের জন্য গেছে, এতেই আপনি যা মন খারাপ করছেন? আশ্চর্য। হাসি মুখে কিছু বলুন তো শুনি। শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে। এই জ্বরের নাম হলো বিরহ জ্বর। শোনেন ভাই, একটা উপদেশ দিই, স্ত্রীকে বেশি ভালোবাসবেন না। বেশি ভালোবাসছেন কি মরেছেন, স্ত্রী আর পাবেন না। সবচেয়ে ভালো হয় যদি ভালো না বেশি থাকতে পারেন। আচ্ছা, উঠি আজকে। বসুন না, একা আছি, কথা বলতে ভালো লাগছে। বসলে হবে না রে ভাই, পুলিশের চাকরিতে বসাবসি বলে কিছুই নাই। ভাবি ফিরলে একটা খবর দিবেন। জি আচ্ছা। আমি ওসি সাহেবকে বাসার গেট পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। তিনি যখন জিপে উঠতে যাচ্ছেন তখন এক মুহূর্তের জন্য মনে হলো, আচ্ছা, ব্যাপারটা ওনাকে খুলে বললে কেমন হয়? যদি তাকে বলি, ভাই আমি আমার স্ত্রীকে খুন করেছিলাম, এখন দেখি সে বেঁচে আছে, পানি খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কথা বলছে। বিশ্বাস না করলে আপনি আসুন আমার সঙ্গে, আপনাকে দেখায়। শেষ পর্যন্ত বলা হলো না। ওসি সাহেব জিপে উঠে বললেন, ভাই চলি। বলেই জিপ স্টার্ট দিলেন। আমি বেশ কিছু সময় ঠান্ডার মধ্যে একা একা গেটের কাছে দাঁড়িয়ে রইলাম। ঘরে ফিরতে ভয় লাগছে, ইচ্ছা করছে পালিয়ে যেতে, কিন্তু পালিয়ে যাওয়া যাবে না, আমাকে ঘরেই ফিরতে হবে। আচ্ছা, রুবাকে কেন মারলাম? তাকে মারাটা কি খুব জরুরি ছিল? রুবাকে মেরে ফেলার প্রথম চিন্তাটা আমার মাথায় আসে আমাদের বাসর রাতে। চিন্তাটা আসে খুব অল্প সময়ের জন্য। ইংরেজিতে বলা যায়, ইট কেম অ্যাজ এ ফ্লিকবার। আমার ধারণা সব মানুষের ক্ষেত্রে এরকম ঘটে, মুহূর্তের জন্য হলেও পাশের মানুষটাকে খুন করতে ইচ্ছা করে। এটা দোষের কিছু না, আমার মনে হয় এটাই স্বাভাবিক। বাসরাতে কি ঘটল? সারাদিন ক্লান্তিতে আমি অবসন্ন, প্রচণ্ড মাথা ধরেছে, মাথার দুপাশে শিরা দপদপ করছে। দুপুরে কিছু খাইনি, ক্ষুধার কারণে বমি বমি লাগছে। এই অবস্থায় রুবা ঢুকলো ঘরে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। এত সুন্দর একটা মেয়ে, আগেও তো তাকে দেখেছি, এত সুন্দর লাগেনি। অন্য কোনো মেয়ে না তো? রুবা আমার দিকে তাকিয়ে হড়বড় করে বলল, শুনুন, আমার প্রচণ্ড দাঁতে ব্যথা করছে, আপনার সঙ্গে আজ রাতে কোনো কথাবার্তা বলতে পারবো না। দয়া করে কিছু মনে করবেন না, আমি 4টা পেইন কিলার খেয়েছি, আমার মাথা ঘুরছে। আমি বললাম, ব্যথা কমেছে? না, কমেনি, ব্যথা আরো বেড়েছে। আপনি ডেন্টিস্ট হলে ভালো হতো, ফট করে আমার দাঁতটা তুলে ফেলতেন। বলে সে খিলখিল করে হাসতে লাগলো।
আমি অবাক হয়ে দেখছি এত সুন্দর করে কেউ হাসে কি করে। হাসির দমকে তার মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গেল, তার ফর্সা গলা বের হয়ে গেল। তার গলাটা কি অন্যদের গলার চেয়ে বেশি লম্বা? আমার ক্ষণিকের জন্য ইচ্ছা করলো শক্ত করে দু হাতে তার গলা চেপে ধরতে। ইট কেম অ্যাজ এ ফ্লিকবার। রুবা অবশ্যই দাঁত ব্যথা নিয়েই সে রাতে অনেক গল্প করলো, বেশিরভাগ তার বন্ধু বান্ধবের গল্প। একজনের গল্প উঠে যে উচ্ছ্বাসিত হয়ে যায়, জানেন, ওর মতো মানুষ হয় না, অসাধারণ, অসাধারণ। আমি এক পর্যায়ে বললাম, আমি কিন্তু অসাধারণ না রুবা, আমি সাধারণ। রুবা হাই তুলতে তুলতে বলল, তা জানি। কিভাবে জানো? বললে রাগ করবেন না তো? না, রাগ করব না। রাগ করলেও অবশ্য বলে ফেলবো, আমি পেটে কথা রাখতে পারি না। আপনি যে খুব সাধারণ সেটা টের পেলাম যখন আমার সঙ্গে আপনার বিয়ে ঠিকঠাক হয়ে গেল। কারণ আমার ভাগ্য খুব খারাপ। আমি এই জীবনে যা যা চেয়েছি কোনোটাই পাইনি। আমি সব সময় চেয়েছি অসাধারণ একজন স্বামী। কাজেই আমি যে সাধারণ একজন স্বামী পাবো সেটা ধরেই নেওয়া যায়, যায় না? হ্যাঁ, যায়। এমনিতেই আমি খুব সুন্দর, যেই দেখবে সেই বলবে সুন্দর। অথচ যখন আমাকে সুন্দর দেখানো দরকার তখন আমাকে দেখায় বাদরের মতো। কখন তোমাকে সুন্দর দেখানো দরকার? একবার একটা ছেলে আমাকে দলবল নিয়ে দেখতে এলো। কি সুন্দর ছেলে, হ্যান্ডসাম, টল, প্লেন চালায়, পাইলট। আমি খুব যত্ন করে সাজলাম। সাজার পর আয়নায় তাকিয়ে দেখি কি যে বিশ্রী দেখাচ্ছে। এত সুন্দরী মেয়ে হওয়া সত্ত্বেও ওরা আমাকে পছন্দ করলো না। তাহলে তো তোমার ভাগ্য আসলেই খারাপ। আমি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারি। যেই শুনবে সেই মুগ্ধ হবে। টেলিভিশনে কবিতা আবৃত্তির অডিশন দিতে গেলাম। বেছে বেছে সেই দিনই আমার গলায় কি যে হলো, একসঙ্গে 2-3 রকমের স্বর বের হয়। টেলিভিশনের যে প্রযোজক অডিশন নিচ্ছিলেন তিনি হেসে ফেললেন, অন্যরাও হাসতে লাগলো। শুধু আমি নিজের মনে 3 রকমের স্বরে কবিতা আবৃত্তি করতে লাগলাম। রুবা আবার হাসতে লাগলো। আবারও তার শাড়ির আঁচল মাথা থেকে খসে পড়ল। তখন আমার মনে হলো, এই অদ্ভুত মেয়েটা কি সত্যিই বাকি জীবন আমার পাশে থাকবে? আমি বললাম, তোমার দাঁত ব্যথা কি কমেছে? রুবা হাসতে হাসতে বলল, আমার দাঁত ব্যথা ছিল না, আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল না, তাই মিথ্যা বলেছি। ও আচ্ছা, কথা বলতে ইচ্ছে করছিল না কেন শুনবেন না? বলো। প্রথমবার আপনার চেহারাটা যতটা খারাপ লেগেছিল আজ তার চেয়ে 10 গুণ বেশি খারাপ লাগছে। এই জন্যই কথা বলতে ইচ্ছে করছে না। আচ্ছা, আপনি কি কবিতা শুনতে ভালোবাসেন? না। জানতাম ভালোবাসেন না। আমি যেসব জিনিস পছন্দ করি আমার স্বামী সেসব জিনিস পছন্দ করবেন, তা কি করে হয়? আপনি আবার রাগ করছেন না তো? না। আমার কিন্তু অনেক ছেলে বন্ধু আছে, আমি ওদের সঙ্গে খুব ঘোরাঘুরি করি। আপনি আবার বলবেন না ওসব চলবে না, গৃহপালিত পশু হয়ে যাও। বলবেন না তো? না। তাহলে 1 মিনিটের জন্য আমার হাতটা ধরতে পারেন। রুবা হাত বাড়িয়ে দিল। এমন চমৎকার একটি মেয়েকে ভেবেচিন্তে ঠান্ডা মাথায় খুন করেছি। কেন করলাম? আমি কি অসুস্থ? আমি কি সাইকোপ্যাথ? না, আমি অসুস্থ না, আমি সাইকোপ্যাথও না। আমি যা করেছি ঠিকই করেছি। এই মেয়েকে ধরে রাখার ক্ষমতা আমার ছিল না, ও সরে যাচ্ছিল। আমি তা হতে দিতে পারি না। এখন সে আর কোথাও যেতে পারবে না। কোনো বন্ধু এসে এখন আর তার কবিতা শুনবে না, বা কারো সঙ্গে বুড়িগঙ্গায় জ্যোৎস্না দেখতে যেতে পারবে না। আচ্ছা, আজ কি জ্যোৎস্না? আকাশ আলো হয়ে আছে, কিন্তু আমি কোনো চাঁদ দেখছি না। ঘরে ফেরা দরকার। ঘরে ফিরতে ইচ্ছে করছে না। রুবার মুখোমুখি হতে ভয় করছে। আমি ঘরে ঢুকলাম। বসার ঘরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মনে হলো, শোবার ঘরের দরজাটা না খুললে কেমন হয়? থাকুক রুবা বন্ধ ঘরে, আমি রাতটা সোফায় শুয়ে কাটিয়ে দিই। ডেড বডি সরানোর কাজ রাতের বেলা না করে দিনে করাই ভালো। দিনে চারদিকে প্রচুর মানুষ থাকে, সবাই ব্যস্ত, কেউ কারো দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকায় না। রাতে সবাই সবাইকে সন্দেহ করে। শোবার ঘরের নবে হাত রাখতেই ভেতরে ঝনঝন শব্দে কাচের কি যেন ভাঙল। কি হচ্ছে? এসব কি হচ্ছে? আমি খুব সাবধানে দরজা ফাঁক করলাম, যেন প্রয়োজনে ঝট করে দরজা বন্ধ করে দেয়া যায়। শোবার ঘরের মেঝেতে রুবা বসে পানির গ্লাসের ভাঙা টুকরো জড়ো করবার চেষ্টা করছে। গ্লাসটা টেবিল থেকে নিচে পড়ে ভেঙেছে। আমি তার শব্দই শুনেছি। চিন্তা ভাবনা না করেই বললাম, কি হয়েছে? রুবা জড়ানো গলায় বলল, গ্লাস। শোনো রুবা, উঠে দাঁড়াও। গ্লাসের ভাঙা টুকরো জড়ো করতে হবে না। উঠে দাঁড়াও। দাঁড়াও বললাম। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, পারছে না। টেনে তোলার জন্য অসহায় ভঙ্গিতে একটা হাত আমার দিকে বাড়িয়ে দিল। এটা কি কোনো ট্রিক্স? আমাকে ফাঁদে ফেলার চেষ্টা? আমি তার হাত ধরবো আর সঙ্গে সঙ্গে সে জাপটে ধরবে আমাকে? হরর স্টোরিতে এরকম থাকে, মৃত মানুষ জীবিত মানুষকে মরণ আলিঙ্গনে জাপটে ধরে।
রুবা আবার বলল, ধরো, আমাকে টেনে তোলো। আমি ধরলাম এবং টেনে তুললাম। হরর গল্পের মতো সে আমাকে মরণ আলিঙ্গনে বাঁধল না। পাড় মাতালরা যেমন হেলতে দুলতে থাকে, সেও তেমনি হেলতে দুলছে। তার হাত শীতল, বরফের মতোই শীতল। তার হার্ট কি বিট করছে? এই মুহূর্তে তার বুকে হাত রেখে কিংবা নাড়ি ধরে তা বোঝা যাবে না, কারণ ধক ধক শব্দে আমার নিজেরই হার্ট কাঁপছে। সেই শব্দ অন্য সব শব্দকে ঢেকে ফেলবে। রুবা, হুম, তুমি মরে গেছো, বুঝতে পারছো? হুম। তুমি কিভাবে কথা বলছো, কিভাবে হাঁটাহাঁটি করছো, আমি জানি না। তোমার কেমন লাগছে বলো তো? হুম। হুম না, কথা বলো। লেট আস টক। তুমি কি আমার কথা বুঝতে পারছো? হুম। বলো আমার নাম কি? বলো, আমার নাম বলো। মিজান। এই তো হয়েছে। এসো এখন এই চেয়ারটায় বসো। নাও, এই চাদর দিয়ে গা ঢাকো। উলঙ্গ মানুষ দেখতে ভালো লাগে না। রাস্তায় নগ্ন পাগলীদের দিকে কেউ তাকায় না। এখন আমার কথার জবাব দাও। তোমার এখন কেমন লাগছে? ভয়। ভয় লাগছে? হুম। ভয় লাগবে কেন? ভয় লাগার কি আছে? একজন মৃত মানুষের ভয় লাগার কিছু নেই। ভয় জীবিত মানুষের। মৃত মানুষের কোনো ভয় নেই। তাদের জগৎ ভয়শূন্য। ইউ আন্ডারস্ট্যান্ড? বাতি জ্বালাও। বাতি জ্বালাবো? হুম। রুবা, ঘরে বাতি জ্বলছে। একটা টিউবলাইট জ্বলছে। টেবিল ল্যাম্পও জ্বলছে। অন্ধকার। তোমার কাছে অন্ধকার লাগছে? হুম। আমাকে দেখতে পাচ্ছ? ছায়া ছায়া। শোনো রুবা, আমি তোমাকে মেরে ফেলেছি। জানি। তুমি জানো? হুম। আমার উপর কি তোমার কোনো রাগ আছে? না। রাগ থাকলে বলো। না। তুমি কি আমাকে খুন করতে চাও? না, তাও না। না। রুবা, তুমি কি প্রতিশোধ নিতে চাও? না। গুড, ভেরি গুড। বুঝলে রুবা, একটা কোনো সমস্যা হয়ে গেছে। মৃত মানুষের কথা বলার কোনো কারণ নেই, কিন্তু তুমি কথা বলছো। কিভাবে বলছো? আমি জানি না। তোমার কি ঘুম পাচ্ছে? হুম। এসো, শুয়ে থাকো। বিছানায় শুয়ে থাকো। আচ্ছা। আমি রুবার হাত ধরে তাকে বিছানায় শুইয়ে দিলাম। গায়ে চাদর টেনে দিলাম। সে অদ্ভুত শব্দ করছে, খুন খুন শব্দ। কি হয়েছে? ভয় লাগে। শোনো রুবা, ভয়ের কিছু নেই। আমি তোমার পাশে বসে আছি। আচ্ছা। দাও, তোমার হাত দাও। তোমার হাত ধরে বসে থাকবো। আচ্ছা। পানি খাবে? না। পানি খাবে না? খাবো। রুবাকে কড়া ঘুমের ওষুধ খাইয়ে দিলে কেমন হয়? যে কাজটা আমি করতে পারিনি, ঘুমের ওষুধ সেটা করবে। হাই ডোজের হিপনল আমার কাছে আছে। পানিতে গুলে শরবতের মতো করে খাইয়ে দিতে পারলে আর দেখতে হবে না। রুবা খেতে আপত্তি করবে বলে মনে হচ্ছে না। মরে গেলে তার জন্যও ভালো, আমার জন্যও ভালো। ড্রয়ার খুলে 20টা ট্যাবলেট পেলাম। আধ গ্লাস পানিতে 20টা ট্যাবলেট ঘন পেস্টের মতো তৈরি হলো। চেখে দেখি, তিতা ও মিষ্টি মিলে বিশ্রী স্বাদ। এই জিনিস কেউ খেতে পারবে না, কিন্তু রুবা পারবে। অবশ্যই পারবে। সে মানুষের স্তরে এখন নেই, সে এখন অন্য কোনো স্তরে। এই স্তরে স্বাদ, বর্ণ, গন্ধ বলে কিছু থাকার কথা নয়। আচ্ছা, আমি এসব কি ভাবছি? এখন ভাবাভাবির সময় না। সময়টা হলো কাজের, টাইম অফ অ্যাকশন। দেরি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। যা করার খুব ভেবেচিন্তে করতে হবে। সকাল 8টার আগে ডেড বডি সরিয়ে শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর সাহেবকে ঘুম থেকে তুলে কাঁদো কাঁদো গলায় বলতে হবে, রুবা এখনো ফেরেনি। শ্বশুর বাড়ি থেকেই ওসি সাহেবকে টেলিফোন করতে হবে। আমি গ্লাস হাতে রুবার কাছে গেলাম। রুবা দেয়ালের দিকে তাকিয়ে আছে, চোখ তুলে আমাকে দেখল। রুবা, নাও, খেয়ে ফেলো। সে গ্লাস নেয়ার জন্য হাত বাড়ালো না। বাড়াবে না জানতাম। সেই বোধ এখন তার নেই। আমাকেই খাইয়ে দিতে হবে। আমি তাকে উঠে বসালাম। তার মুখের কাছে গ্লাস ধরলাম। সে খাচ্ছে, চুকচুক করে খাচ্ছে। খেতে মজা না? হুম। খাও, আরাম করে খাও। খেয়ে ঘুমিয়ে থাকো। হুম। তুমি মেয়ে খারাপ না, মেয়ে ভালো। শুধু ভালো মেয়ে বললে কম হবে। তুমি বেশ ভালো মেয়ে, বুঝতে পারছো? হুম। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, ঈর্ষার কারণে করেছি। তোমার নানান ধরনের বন্ধু বান্ধব, ওদের সঙ্গে তুমি কত গল্প করো, কত হাসাহাসি। আমার সঙ্গে কোনো গল্প করো না। হুট করে ওদের সঙ্গে বের হয়ে যাও, আমার সঙ্গে যাও না। এই জন্যই রাগ হতো। অফিসেও কেউ আমার সঙ্গে কথা বলে না। প্রয়োজনে কথা বলে, অপ্রয়োজনে কথা বলে না।
শুধু নুরুজ্জামান সাহেব মাঝে মধ্যে বলেন, আর কেউ না, তুমিও তাই করো। কাজেই আমার ধারণা হয়েছিল তুমি আমাকে ছেড়ে চলে যাবে। বুঝতে পারছো? হুম। বেশি রাগ না, অল্প রাগ। অল্প রাগটা বাড়তে বাড়তে এরকম হয়ে গেল। তাছাড়া আমার চেহারা ভালো না, মুখ খানিকটা বাদরের মতো, দাঁত বের হয়ে থাকে। এই নিয়ে আমার মধ্যে এক ধরনের কমপ্লেক্স আছে। আমার ধারণা কেউ আমাকে সহ্য করতে পারে না। রুবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হুম। এই জন্যই আমি তোমাকে মেরে ফেলেছি, যাতে কখনো আমাকে ফেলে চলে যেতে না পারো। বুঝতে পারছো কি বলছি? হুম। কাজটা অন্যায় হয়েছে, খুব অন্যায়। পৃথিবীর জায়গাটা সুবিধার না, এখানে মাঝে মাঝে অন্যায় হয়। তোমার জন্য আমার এখন খারাপ লাগছে। খারাপ লাগাটা উচিত না, কিন্তু লাগছে। আমি খুব শক্ত মানুষ, বুঝলে? অসম্ভব শক্ত মানুষ। মন খারাপ কি ব্যাপার তা আমি জানি না, আমি কোনোদিন কাঁদি না, কিন্তু তোমার অবস্থা দেখে খারাপ লাগছে। আমার মার কথা কি আমি তোমাকে কোনোদিন বলেছি, রুবা? না, বলিনি। আমি কাউকে বলিনি। আমি কি আমার বড় বোনের কথা বলেছি? না, আমি কাউকেই কিছু বলি না। আমি সব নিজের মধ্যেই রেখে দিই। আমার বড় বোনের নাম কি বলো তো? রুবা। ঠিক বলেছ, রুবা। তোমাদের দুজনের মধ্যে খুব মিল। আমার বড় বোন ঘুমের মধ্যে হার্ট ফেল করে মারা গিয়েছিল। ডাক্তারের রিপোর্টে তাই আছে। আসল ব্যাপারটা শুনবে? রুবা শব্দ করল না। আমি বললাম, কিছু খাবে? না। তুমি এখন আরাম করে ঘুমাও, শুয়ে পড়ো। এসো, শুইয়ে দিই। আমি রুবাকে শুইয়ে দিলাম। সে কোনো আপত্তি করল না। মুখ এখনো হাঁ করে আছে, ওষুধের গুঁড়ো লেগে আছে, কুৎসিত দেখাচ্ছে। চোখ খোলা, মাছের মতো চোখ, যে চোখে পলক পড়ে না। আমি রুবার গায়ে হাত বুলাতে বুলাতে বললাম, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। কড়া ঘুমের ওষুধ দিয়েছি, ভালো ঘুম হবে। যা ঘটার ঘুমের মধ্যেই ঘটবে, তুমি কিচ্ছু টের পাবে না। চোখ বন্ধ করো। রুবা চোখ বন্ধ করার চেষ্টা করছে, পারছে না। আমি চোখের পাতা টেনে দিলাম। রুবার গায়ের চামড়া খসখসে হয়ে গেছে, দেখাচ্ছে মসৃণ, কিন্তু হাত রাখলেই খসখসে ভাব, অনেকটা সাপের গায়ের চামড়ার মতো। দূর থেকে কি মসৃণ দেখায়, কিন্তু হাত দিলেই খসখসে। আমি একবার সাপের গায়ে হাত দিয়েছিলাম। সাপুড়ে সাপের খেলা দেখাতে এসেছে। সবাই খেলা দেখছি, আমি ভয়ে অস্থির হয়ে বাবার কোলে বসে আছি। সাপ এক একবার ফনা তুলছে, আমি আতঙ্কে জমে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠছি। বাবা এক পর্যায়ে বিরক্ত হয়ে বললেন, সাপ অতি নিম্ন শ্রেণীর একটি প্রাণী, একে ভয় পাবার কিছু নেই। ২০ দাঁত ভাঙা সাপ, কেঁচোর কাছাকাছি। খোকন, তুমি সাপের গায়ে হাত দাও। দাও হাত, হাত দিয়ে দেখো। একবার এর গায়ে হাত দিলেই তোমার ভয় ভেঙে যাবে। দাও দাও, হাত দাও। আমাকে হাত দিতে হলো। বাবার কথা অগ্রাহ্য করার সাহস আমাদের ভাই বোনদের কোনো কালেই ছিল না। সাপের গায়ে হাত দিয়ে চমকে উঠলাম। কি খসখসে চামড়া! বাবা হাসি মুখে বললেন, ভয় ভেঙেছে খোকন? আমার ভয় ভাঙেনি, তবু আমি মাথা নাড়লাম। বাবা হৃষ্ট স্বরে বললেন, নিম্ন শ্রেণীর প্রাণীদের ভয় পেতে নেই। ভয় যদি পেতেই হয়, মানুষকে ভয় পাবি। মানুষ অতি উচ্চ শ্রেণীর প্রাণী, মানুষকে ভয় পাওয়ার মধ্যেও আনন্দ আছে। রুবা চোখ বন্ধ করে শুয়ে পড়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি? আমি তার গায়ে হাত রেখে বললাম, আমি কিছু খেয়ে আসি, আমার খিদে পেয়েছে। এক গাদা পোলাও খেয়েছি, তারপরেও খিদে মরে যাচ্ছি। ফ্রিজে কি খাবার আছে? হুম। আমি খাবার ঘরে ঢুকলাম। এই ঘরের দেয়ালে বিরাট একটা ঘড়ি আছে। ঘড়িতে ২টো বাজে। আশ্চর্য, আমি তো বিরাট একটা ভুল করেছি। খাবার ঘরে বাতি জ্বলছে, শোবার ঘরে বাতি জ্বলছে, বারান্দায় বাতি জ্বলছে, বসার ঘরে বাতি জ্বলছে। পুলিশ কেস হলে অনেকেই সাক্ষ্য দেবে, অনেক রাত পর্যন্ত এই বাড়িতে বাতি জ্বলছিল। খাবার ঘর ও বসার ঘরের বাতি নিভালাম। একই সঙ্গে সবগুলো বাতি নেভানো ঠিক না, সন্দেহ হবে। ফ্রিজ খুললাম, অনেক খাবারই আছে। পলিথিন ব্যাগে মোড়া স্যান্ডউইচ, লাড্ডু, রসমালাইয়ের একটা হাঁড়ি। এই লাড্ডুর অর্ধেকটা মুখে দিতেই আমার খিদে চলে গেল। বমি বমি ভাব হলো। প্রচুর খাওয়া হলে যেমন বমি বমি ভাব হয়, সেরকম। আমি শোবার ঘরের দরজা বন্ধ করে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে বসলাম। রুবার ঘরে বাতি এখনো জ্বলছে। বাতি নিভিয়ে দেওয়া দরকার। বাতি জ্বালানো থাকলে কেউ ঘুমোতে পারে না। রুবা তো একেবারেই পারে না, যদিও এই রুবা হলো অন্য রুবা। তবুও দীর্ঘদিনের একটা অভ্যাস। রুবার ঘরে ঢুকলাম। সে ঠিক আগের মতো শুয়ে আছে, চোখ বন্ধ। চোখ এখনো খোলেনি। এটা একটা ভালো লক্ষণ। সে কি ঘুমিয়ে পড়েছে? ডেকে দেখব? থাক,
ডাকার দরকার নেই, কাটাই কাটাই 1 ঘন্টা পরে এসে দেখব কি ব্যাপার। এই 1 ঘন্টা আমি বিশ্রাম নেব, বারান্দায় চেয়ারে চোখ বন্ধ করে বসে থাকব। আমার নিজে বিশ্রাম দরকার। অস্বাভাবিক ব্যাপার যা ঘটেছে, বিশ্রাম নিলে সেই সব পুরোপুরি বন্ধ হতে পারে। আমি বারান্দায় এসে বসলাম। জমিয়ে ঠান্ডা পড়েছে, বারান্দা চিক দিয়ে ঢাকা, তারপরেও চিকের ফাঁক দিয়ে শীতল হাওয়া আসছে। একটা চাদরে গা ঢেকে বসার দরকার ছিল। পা তুলে বসলাম। অন্তত কিছুক্ষণের জন্য হলেও মাথা থেকে সব চিন্তা দূর করতে হবে, নয়তো শেষটায় পাগল হয়ে যাব। বারান্দায় বাতি নেভানো, তবু খানিকটা আলো আসছে, চাঁদের আলো। যখন গিয়াছে ডুবে পঞ্চমীর চাঁদ। কে বলতো এ কথাটা? রুবা। রুবা না? হ্যাঁ, রুবা। একদিন অফিস থেকে ফিরতে বেশ দেরি হলো। ইয়ার এন্ডিং এর ঝামেলা। বাসায় ফিরেছি রাত 11টায়। কাজের মেয়ে দরজা খুলে দিল। আমি ঘরে ঢুকে দেখি বিরাট উৎসব। রুবার বন্ধু বান্ধবেরা বারান্দায় গোল হয়ে বসে আছে। আজ নাকি চাঁদের পঞ্চমী। চাঁদ ডুবে গেলে জীবনানন্দের 8 বছর আগের একদিন কবিতা পড়া হবে। রুবা পরীর মতো সেজে বসে আছে, গলায় ফুলের মালা, খোপায় ফুল। রুবা এসে বলল, তুমি চট করে হাত মুখ ধুয়ে আমাদের সঙ্গে এসে বসো তো। কেন? সুব্রত এসেছে। সুব্রতটা আবার কে? আশ্চর্য, তুমি সুব্রতকে চেনো না? বিখ্যাত আবৃত্তিকার, নান্দনিক গোষ্ঠীর সুব্রত দে। ও আজ কবিতা পাঠ করবে। আমি অ্যাকাউন্টেন্ট মানুষ, আমি কবিতার কি বুঝি? তোমাকে কিছু বুঝতে হবে না, তুমি চুপচাপ বসে থাকবে। আমার প্রচন্ড মাথা ধরেছে। 3টা প্যারাসিটামল খাও, আমি গরম 1 কাপ চা বানিয়ে দিচ্ছি। চা খাও, চা খেয়ে আমাদের সঙ্গে বসো। জীবনানন্দ দাশের কবিতা তোমার ভালো লাগবে। রুবা প্রায় জোর করেই আমাকে বারান্দায় নিয়ে গেল। রুবার বন্ধু বান্ধবেরা একটু আড়ষ্ট হয়ে গেল। সুব্রত নামের ছেলেটা আমাকে পাত্তাই দিল না। সে পৌষ মেলার কি এক গল্প করছিল, সেই গল্পই করতে লাগলো। আমি বোকার মতো খানিকক্ষণ বসে থেকে শোবার ঘরে এসে শুয়ে পড়লাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন শুনি কবিতা পাঠ হচ্ছে। সুব্রত না, কবিতা পড়ছে রুবা। যখন গিয়াছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল। প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? কবিতা শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়লাম। গাঢ় গভীর ঘুম, এমন গাঢ় ঘুম অনেক দিন ঘুমাইনি। এখনো ঘুম পাচ্ছে, চোখ ভেঙে ঘুম নামছে। ঘুমিয়ে পড়াটা কি ঠিক হবে? যদি সময় মতো ঘুম না ভাঙে, যদি জেগে দেখি 10টা বেজে গেছে, চারিদিকে আলো হয়ে গেছে। খোকন, খোকন। আমি ধর্মর করে উঠলাম। বাবার গলা, শ্লেষা জড়ানো, ভারী স্বর। ভুল হবার কোনো কারণ নেই। বাবার গলা শুনবো কেন? তিনি বেঁচে নেই, ডেড অ্যান্ড গন। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। বাবা আমার সামনেই দাঁড়িয়ে আছেন। তিনি যেমন দাঁড়ান, খানিকটা কুঁজো হয়ে একটু ঝুঁকে এসেছেন। গা থেকে কড়া তামাকের গন্ধ আসছে। তার গায়ে হলুদ কোট। কোটের 3টা বোতামে 2টো হলুদ, একটা লাল। হলুদ বোতাম একটা খুলে পড়ে গিয়েছিল। মা কোত্থেকে যেন একটা লাল বোতাম এনে লাগিয়ে দিলেন। বাবা নির্বিকার, সেই কোট পরেই স্কুলে ক্লাস নিতে যান। খোকন, ওট ওট, তোর 1 ঘন্টা ঘুমাবার কথা। তুই ঝাড়া 1.5 ঘন্টা ঘুমাচ্ছিস। ওট ওট, শেষে একটা বিপদ বাঁধাবি। বাবা আপনি? হ্যাঁ আমি। বারান্দায় বসে বসে ঘুমোচ্ছিস কেন আক্কেলে? শেষটায় নিউমোনিয়া বাঁধিয়ে? নিজের শরীরের দিকে লক্ষ্য রাখবি না? নিজের শরীরের যত্ন নিজে না করলে কে করবে? বৌমার অবস্থাও তো ভালো না। আমি কিছুটা কৌতূহল, কিছুটা ভয় নিয়ে বাবাকে দেখছি। শেভ করেননি, গাল ভর্তি খোঁচা খোঁচা সাদা কালো দাড়ি। প্রতিদিন শেভ করা বাবার ধাতে ছিল না। প্রতি 3 দিন পর পর শেভ। পয়সা বাঁচানো। হাঁ করে কি দেখছিস? আপনাকে দেখছি। দেখা দেখির কিছু নেই রে বাবা, সময় সংক্ষেপ। এখন কাজে লেগে পড়তে হবে। তুই একা পারবি না বলে তোকে সাহায্য করতে এসেছি। আমাকে সাহায্য? আমাকে কি সাহায্য? বৌমার ডেড বডি সরানোর ব্যবস্থা করতে হবে না? তুই একা পারবি? আমি হেসে ফেললাম। আমার বাবা, ঠাকুরকানা স্কুলের হেডমাস্টার সাহেব এসেছেন আমাকে সাহায্য করতে। পুরো ব্যাপারটা এক ধরনের হ্যালুসিনেশন, কিংবা আমি ঘুমের মধ্যেই স্বপ্ন দেখছি। মানুষ যখন ভয়াবহ কোনো সমস্যায় পড়ে তখন স্বপ্নে সে রিলিফ পায়। এও এক ধরনের রিলিফ। আমাকে সাময়িক রিলিফ দেওয়ার জন্য আমার বাবা আজহারউদ্দিন সাহেব চলে এসেছেন। কেমন স্বাভাবিক ভঙ্গিতে বলছেন, তোকে সাহায্য করতে এসেছি। হাসছিস কেন রে খোকন? এটা কি হাসির সময়?
আপনি একা এসেছেন বাবা, মাকে নিয়ে এলেন না কেন? তাকে আনবো কি করে? তাকে কুকুর কামড়ালো না? ওর কি চলাফেরার অবস্থা আছে? তুই অকারণে দেরি করছিস, আয় আমরা কাজে নেমে পড়ি। আচ্ছা বাবা, আমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে কেন? আমার তো পাগলের বংশ না। এই বংশে কোনো পাগল নেই, আমাদের অতি উচ্চ বংশ। বাবা, আপনাকে দেখে ভালো লাগছে, বসুন। কিছু খাবেন? গরম চা কিংবা কফি? চা খাওয়া যায়। শরীরটা বেজায় নেমেছে। তুই পাতলা একটা শার্ট গায়ে দিয়ে ঠান্ডায় বসে আছিস কিভাবে? আমি আবারও হু হু করে হাসলাম। নিজের হাসির শব্দে নিজেই চমকালাম। কি আশ্চর্য কাণ্ড ঘটছে স্বপ্নে! বাবাকে দেখছি, একেবারে বাস্তবের মতো স্বপ্ন। কিংবা কে জানে, সত্যি সত্যি বাবা হয়তো পরলোক থেকে চলে এসেছেন। এখন পিতা পুত্রে মিলে ডেড বডি সরাবো। আবার হাসছিস খোকন? এমনি হাসছি। চা বানালে তাড়াতাড়ি বানা। আদা থাকলে এক টুকরো আদা দিবি, আমার গলা বসে গেছে। বাবা হু হু করে গানের কি একটা কলিও যেন ভাজলেন। সখী হে সখী, এই ধরনের গান। এ তো দেখি ভালো যন্ত্রণা হলো। আমি বারান্দা থেকে বসার ঘরে ঢুকলাম। বাবা পেছন পেছন এলেন, শব্দ করে হাই তুললেন, আঙুলে তুড়ি বাজালেন। আমাকে স্বীকারই করতে হবে, এটা যদি স্বপ্নই হয়ে থাকে তাহলে বেশ কঠিন এবং জটিল স্বপ্ন, পাওয়ারফুল ড্রিম। বাবা আনন্দিত গলায় বললেন, ঘর দুয়ার তো খুব ঝকঝকে। আমি বললাম, আপনার বৌমার সূচিবায়ু মতো আছে। আগে বলবি তো, আমি ধুলাপায়ে ঢুকেছি। কোনো সমস্যা নেই, ও তো কিছু বুঝতে পারছে না। তাও সত্যি, তুই ভালো কথা মনে করেছিস। এখন মূল বিষয় আয়, ডেড বডি কিভাবে সরাবি? ঠিক করেছিস কিছু? পদ্ধতিটা কি? ডিসপারশন পদ্ধতি। সেটা কি? সত্যি জানতে চান? অবশ্যই জানতে চাই। ডেড বডিটা টুকরো টুকরো করে বড় একটা এলাকায় ছড়িয়ে দেওয়া। খুব ভালো পদ্ধতি, ফুল প্রুফ। আমার কাছে তো খুব ভালো পদ্ধতি বলে মনে হচ্ছে না, নোংরা পদ্ধতি বলে মনে হচ্ছে। কাটাকুটি কে করবে? তুই? হুম, পারবি? এতদিনের চেনা একটা মেয়ে, তার উপর প্রচণ্ড রাগ থাকলে অবশ্য পারবি। আছে প্রচণ্ড রাগ? কিছুটা আছে। তোর বলার ভঙ্গি থেকে মনে হয় রাগ কমে গেছে। এখন তো কাটাকুটি করতেই পারবি না। তাছাড়া রক্ত টক্ত বের হয়ে বিশ্রী অবস্থা হবে। ডিসপারশন পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই। তোর মাথা তো বেশ পরিষ্কার, চিন্তা ভাবনা করে কিছু একটা বের করতে পারিস কিনা দেখ। বাবা আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, মোটা চশমার আড়ালে। বাবার চোখের আগ্রহ ঝিকমিক করছে। সেই চোখ দেখে আমার পেটে হাসি গুড়গুড়িয়ে উঠছে। কি বিশ্রী ঝামেলা তৈরি হয়ে গেছে! আমি আমার চোখের সামনে আমার নিজের মনেরই একটা অংশ দেখতে পাচ্ছি। সেই অংশটি বাবার রূপ ধরে সামনে এসেছে, আমাকে তাল দিয়ে যাচ্ছে। কিন্তু আমি জানি যথাসময়ে সে নিজ মূর্তি ধরবে। খোকন। জি বাবা। কই, চা খাওয়াবি বলেছিলি, তার কি হলো? চা বাবা আপনি খাবেন না, কারণ আপনার আসলে কোনো অস্তিত্ব নেই। আমি যদিও আপনাকে দেখছি, আসলে আপনি আমার সামনেই। আমার মাথার নিউরনে কোনো একটা সমস্যা হয়েছে বলে আমি আজগুবি সব ব্যাপার দেখতে শুরু করেছি। তোর মাথায় কি হয়েছে? কি হয়েছে আমি জানি না। বড় কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে তিনি হয়তো বলতে পারতেন। তা তো সম্ভব না। বাবা চিন্তিত গলায় বললেন, বৌমার মৃত্যু তোকে খুব এফেক্ট করেছে। নিজের হাতে খুন করেছিস তো, এই জন্য বেশি লাগছে। ভাড়া করা লোক পেলি না? ওরা যা করার চুপি চুপি করতো, তুই টাকা দিয়ে খালাস। মানুষ মারতে আজকাল কত নেয়? রেট কত? চুপ করুন বাবা। তুই নিজ হাতে খুন করেছিস বলে কি তোর কোনো অপরাধবোধ আছে? না। গুড। না থাকাটাই উচিত। মৃত্যু হলো কপালের লিখন। যার যেভাবে মৃত্যু লেখা সেভাবেই হবে। তুই নিমিত্ত মাত্র। বৌমার কপালে লেখা ছিল তোর হাতে মৃত্যু। তুই হাজার চেষ্টা করলেও সেই লেখা ফেরোতে পারতিস না। কাজেই যা হবার হয়েছে, বি হ্যাপি। বাবা আবার গুনগুন শুরু করলেন, সখী হে সখী হে, বাবার প্রিয় গান। গান থামিয়ে গম্ভীর গলায় বললেন, বি হ্যাপি মাই সান। আমি হ্যাপি আছি, আপনি চলে যান। চলে যাব? হ্যাঁ চলে যাবেন, অবশ্যই চলে যাবেন। তোকে এমন ঝামেলায় ফেলে চলে যাব? হ্যাঁ যাবেন। আমার ঝামেলা আমি মেটাবো। ঝামেলা করার সময় তো আর আমি আপনাকে জিজ্ঞেস করে করিনি। তবু তুই আমার ছেলে, তোর কষ্ট দেখে কষ্ট হয়। বাবা, আমার কোনো কষ্ট নেই। আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি চলে যান। আচ্ছা বেশ, যাচ্ছি। বৌমার ডেড বডি কিভাবে সরাবি একটু বলে দে। তোর মাকে বলতে হবে তো, গেলেই জিজ্ঞেস করবে।
একটা বস্তায় ভরে কোথাও ফেলে দিয়ে আসবো। কোথায় ফেলবি? জানি না কোথায়, এখনো ঠিক করিনি। আজেবাজে কোনো জায়গায় ফেলিস না। এত ভালো একটা মেয়ে। ভালো মেয়ে? অবশ্যই ভালো মেয়ে। সে যে ভালো মেয়ে সেটা আমি যেমন জানি, তুইও জানিস। জানিস না? বাবা চোখ থেকে চশমা খুলে ফেলেছেন, তাকাচ্ছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। বাবার চোখের সেই দৃষ্টি সহ্য করা সম্ভব না। কি শীতল, কি ঠান্ডা চোখ। খোকন। জি বাবা। তুই অসুস্থ, ভয়ঙ্কর অসুস্থ। জন্ম থেকেই তুই অসুস্থ ছিলি, আমরা বুঝতে পারিনি। তুই যে কাণ্ডটা করেছিস অসুস্থ বলেই করেছিস। তোর এই অসুখ আরো বাড়বে। তুই এমন কাণ্ড আরো করবি, সেটা কি ঠিক হবে? ঠিক হবে কি হবে না তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি কেউ না। আমি কেউ না তা কি করে বললি রে বেটা? আমি তোর বাবা না? মনে নেই একবার তোর পেটে যন্ত্রণা হলো, সারা রাত তোকে কোলে করে হাঁটলাম। তোর মা বলল, কতক্ষণ আর হাঁটবে তুমি, আমার কোলে দাও, আমি খানিকক্ষণ হাঁটি। কিন্তু তুই মার কোলে যাবি না, বানরের বাচ্চার মতো আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে রইলি। ভুলে গেছিস? না, ভুলিনি। তোকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে আমার কষ্ট হয়নি। তুই পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলি, সেই জন্যে কষ্ট পাচ্ছিলাম। আমি আল্লাহর কাছে মানত করলাম, তোর পেটের ব্যথা সারলে আমি 100 রাকাত নামাজ পড়ব। মানতটা করার সঙ্গে সঙ্গে তোর পেটের ব্যথা কমে গেল। আপনি মানত আদায় করেছিলেন? অবশ্যই। তোকে তোর মার কাছে দিয়ে জায়নামাজে বসলাম, নামাজ শেষ করে তারপর উঠলাম। আপনি এত ভালো মানুষ, কিন্তু আপনার ছেলে এত খারাপ হলো কেন? সেটা তো বাবা বলতে পারি না। জগৎ বড়ই বিচিত্র। তোর মার কথাই ধর, এমন একজন মহিলা, অথচ কি কুৎসিত মৃত্যু। যে কুকুরটাকে এত আদর করত, তার মরণ হলো সেই কুকুরের হাতে। আপনি চলে যান তো বাবা। আচ্ছা যাচ্ছি, বৌমাকে একবার দেখে যাব না? তাকে দেখার কিছু নেই। আহা, একটু দেখে যাই। চোখের দেখা, আর কিছু না। মাথায় হাত বুলিয়ে আদর করে চলে যাব। ওর পেটে যে একটা বাচ্চা ছিল, সেটা বোধহয় তোকে বলেনি, নাকি বলেছে? আমি কিছু বললাম না। এক দৃষ্টিতে বাবাকে দেখছি। এই কে? সত্যি কি বাবা এসেছেন, না মাথার ভেতরে কোনো ভ্রান্তি উঠে এসেছে? বাবা হাই তুলতে তুলতে বললেন, 2 মাসের একটা বাচ্চা ছিল। বৌমা ভেবেছিল তোর জন্মদিনে বলবে, তোকে অবাক করে দেবে। কবে যেন তোর জন্মদিন? আমি চুপ করে রইলাম। বাবা হাসি মুখে বললেন, আমার মনে হয় আজই তোর জন্মদিন। আমার অবশ্যই দিন তারিখ মনে থাকে না, গুবলেট করে ফেলি। তোর মা ঠিকঠাক বলতে পারত। একবার ভেবেছিলাম তোর মাকেও নিয়ে আসব। কুকুরে কামড়ানোর পর ওর শরীরটা ভালো না, এই জন্যই আনিনি। বাবা প্লিজ আপনি চলে যান, আমি আপনার পায়ে পড়ছি। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। বৌমাকে একবার দেখে যাব না? কখনো দেখিনি। আচ্ছা যান, দেখে যান। ও শুয়ে আছে, ওর সঙ্গে ইচ্ছে করলে কথাও বলতে পারেন। ও এখনো মরেনি, কথা বলে, হাঁটে, পানি খায়। গলায় বালিশ চেপে ধরে রাখলে কেউ কি আর বেঁচে থাকে রে বোকা? তুই যা দেখছিস সব মনের কল্পনা, মনের বিকার। তোর স্নায়ু ভয়ঙ্কর উত্তেজিত, এই জন্যেই তোকে নিয়ে এত চিন্তা লাগছে। আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি ভালো আছি, খুব ভালো আছি। আপনি চলে গেলে আরো ভালো থাকবো। যান, আপনার বৌমাকে দেখে চলে যান। ওর গায়ে একটা কাপড় পরিয়ে দে বাবা, সুন্দর একটা শাড়ি পরিয়ে দে। ছেলের বউ প্রথম দেখছি, ওর বিয়ের শাড়িটা আছে না? আছে। বিয়ের শাড়িটা পরা, আর কিছু গয়না টয়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দে। আমি মাকে দেখে চলে যাই। বাবা আমি এসব কিছুই করব না। বাবা তীব্র গলায় বললেন, তুই অবশ্যই করবি। আমি আমার বৌমার নগ্ন মূর্তি দেখব? আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। এটা স্বপ্ন হতে পারে না। স্বপ্নে এমন তীব্র গলায় কেউ কথা বলে না। স্বপ্ন এত দীর্ঘও হয় না। এটা উত্তপ্ত মস্তিষ্কের কল্পনাও না। উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা এত গোছানো হয় না। তাহলে কি হচ্ছে? খোকন। জি বাবা। বৌমাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে দেয়া ঠিক হবে না। তোর মা মনে কষ্ট পাবে। মা তো বেঁচে নেই বাবা। বাবা বিচিত্র ভঙ্গিতে হাসলেন। আমি সেই হাসি দেখে চমকে উঠলাম। তার নিজের মৃত্যুর সময়ও তিনি ঠিক এইভাবে হেসেছিলেন। মৃত্যুর সময় তিনি আমাদের সবাইকে লাইনে বেঁধে দাঁড় করালেন। আমাদের প্রত্যেকের মাথায় হাত রেখে খানিকক্ষণ দোয়া করলেন, তারপর বিচিত্র ভঙ্গিতে খানিকক্ষণ হেসে মারা গেলেন। খোকন। জি বাবা। বৌমাকে বস্তায় ফেলে দেয়া ঠিক হবে না। আপনি কি করতে বলেন? তুই বৌমার বাবা মাকে খবর দে। তোর বন্ধু ওসি সাহেবকে টেলিফোন করে সব খুলে বল। পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে।
ফাঁসিতে ঝুলিয়ে দেবে। বাবা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তা হয়তো দিবে, কি আর করার। বাবা, ফাঁসিতে ঝুলতে আমার ভয় লাগবে। ভয়ের কি আছে? ভয়ের কিছু নেই। মানুষের প্রধান কাজ হলো ভয়কে জয় করতে শেখা। আপনি আমাকে বলছেন পুলিশে খবর দিতে? হ্যাঁ। আমি যদি তাই করি, আপনি কি আমাকে আগের মতো ভালোবাসবেন? তুই পুলিশকে কিছু না বললেও তোকে আগের মতোই ভালোবাসবো। ছেলে মেয়ে ভালো কি মন্দ, বাবা মার ভালোবাসা তার উপর নির্ভর করে না বোকা। আপনি কি সত্যি বলছেন বাবা? হ্যাঁ, সত্যি বলছি। আরেকটা সত্যি কথা শুনে যা, বৌমা তোকে ভয়ঙ্কর ভালোবাসতো। তোর মা আমাকে যতটা ভালোবাসতো, বৌমা তোকে ঠিক ততটাই ভালোবাসতো। তোর মার ভালোবাসা অপাত্রে পড়েনি, কিন্তু আমার বৌমার ভালোবাসা পড়েছিল অপাত্রে। বাবার চোখ দিয়ে পানি পড়ছে, তিনি তার ময়লা মাফলারে চোখ মুছছেন। আমি বললাম, বাবা, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার বৌমাকে বিয়ের শাড়ি পরিয়ে আপনাকে খবর দেব। আচ্ছা। আর আমি আপনি থাকতে থাকতেই পুলিশকে খবর দেব। গুড। আপনি কি সত্যি এসেছেন বাবা? বাবা হাসলেন। আমি সুন্দর করে রুবাকে সাজালাম, শাড়ি পরালাম, গয়না পরালাম। রুবা কোনো নড়াচড়া করল না বা কোনো শব্দও করল না। যে মৃত্যুর জন্য আমি অপেক্ষা করছিলাম সেই মৃত্যু তার ঘটেছে। আমি রুবার কানের কাছে মুখ নিয়ে বললাম, রুবা, আমার বাবা তোমাকে দেখতে এসেছেন। রুবা তার উত্তরেও কিছু বলল না। রুবাকে সাজানো শেষ করে বসার ঘরে এলাম, বাবা নেই। থাকবে না আমি জানতাম। আমার মাথা যে ভ্রান্তি তৈরি করেছিল সেই ভ্রান্তি দূর হয়েছে। আমি শোবার ঘরে ঢুকে থানায় টেলিফোন করলাম। শান্ত ভঙ্গিতে ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব, আমি ভয়ঙ্কর একটা অপরাধ করেছি। আমি আমার স্ত্রীকে খুন করেছি। আসুন, আপনি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান। রুবার হাত ধরে আমি বসে আছি। কি অসম্ভব কোমল তার হাত। রুবা কাত হয়ে শুয়ে আছে। বেনারসিতে অদ্ভুত সুন্দর লাগছে রুবাকে। ওকে একটি কাজল পরালে হয় না? কোথায় আছে কাজলদানি? দরজার ওপাশ থেকে আমাকে চমকে দিয়ে বাবা বললেন, ড্রয়ারে আছে রে খোকন, ড্রয়ারটা খোল। তিনি তাহলে এখনো যাননি? এখনো আছেন। আনন্দে আমার চোখে পানি এসে গেল। আমি রুবাকে কাজল পরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। আকাশে চাঁদ আছে, বারান্দায় চাঁদের ক্ষীণ আলো। এটা কি রুবার সেই বিখ্যাত পঞ্চমীর চাঁদ? কখন ডুববে পঞ্চমীর চাঁদ? শেষ হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত যখন গিয়াছে ডুবে পঞ্চমীর চাঁদ উপন্যাসটি। উপন্যাসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এরকম আর কি কি গল্প বা উপন্যাস আপনারা শুনতে চান তাও লিখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।